নমস্কার। রৈখিক এবার এসে গেছে এক নতুন রূপে আপনাদের কাছে। আর আজ সেই রূপে রূপান্তর করতে যাচ্ছেন এমন একজন, যিনি একসময় ছিলেন সত্যজিৎ রায় সেটের বাবু, আর আজ তার নিজের সেটের বাবুদা। একজন অতুলনীয় চিত্র পরিচালক, একজন অতুলনীয় সঙ্গীত পরিচালক, লেখক ও এক অসামান্য স্বপ্ন সন্ধানী, শ্রী সন্দীপ রায়। সাক্ষাৎকার শুরু হওয়ার আগে একটা কথা জানিয়ে দিই, হাতের কাছে হেডফোন থাকলে সেটা পরে শুনবেন। ধন্যবাদ। ছোটবেলার বন্ধু মানে হ্যাঁ মানে আত্মীয় স্বজন যারা তাদের সঙ্গে তো যোগাযোগ আছেই অবশ্যই। আহ, যোগাযোগ থাকে। আর অনেকে চলে গেছে জানো, মানে প্যান্ডেমিকের জন্য অনেকে চলে গেছে, কাজেই তাদের ভীষণ মিস করা হয়। আর এখনো স্কুলের কলেজের একটু একটু বন্ধু বান্ধব যে নেই তা নয়, কিন্তু সকলেই সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেউ যে সকলেই যে কলকাতায় বেশ তা তো নয়, বিভিন্ন জায়গায় চলে চলে গেছে। কাজেই মানে ধরো বাইরে গেলে দেখা হয়, বা একটা যোগাযোগ, এখন তো যোগাযোগ রাখাটা খুব একটা সমস্যা নয়। তো সেটা থাকে, সেটা আছে, অবশ্যই আছে। আমার জন্মদিনগুলো পালন হতো মানে হ্যাঁ মানে সেটা খুব বেশ জমিয়ে পালন হতো, এটা আমার মনে আছে। এবং তখন যেটা আমাদের একটা ছিল, বাবা যেহেতু এরকম একটা মানে বাবা চাইতেন যে আমি একটু ছবি টবি দেখি আর কি, খুব ছেলেবেলা থেকেই। তো আমার জন্মদিনে ছবি দেখানো হতো। স্ক্রিনিং না স্টিল না, মুভি। স্ক্রিনিং স্ক্রিনিং হতো ছবি। স্ক্রিনিং হতো ছবি তখন। আম, মানে এটা তো একেবারে রেট্রো যুগে আমরা চলে যাচ্ছি, মানে 16 মিলিমিটার প্রজেক্টর আসতো। তখন ছবি টবি চালানো হতো বিভিন্ন। গোড়ার দিকে খুব কার্টুন ছবি আমাদের দেখা হতো, যেটা সকলেই দেখে থাকে একটা পার্টিকুলার বয়সে। মানে ওয়াল্ট ডিজনি এবং টম অ্যান্ড জেরি ইত্যাদি, ওগুলো সব দেখানো টাকানো হতো। তখন যেটা ছিল তখন মানে এখানে যতগুলো আহ, ধরো তোমার, আমি তুমি বলছি, হ্যাঁ, মানে যেগুলো তোমার ওই বিদেশের হলিউডের যে অফিসগুলো ছিল এখানে, যেমন এমজিএম বা তোমার ওয়ার্নার ব্রাদার্স ইত্যাদি, প্যারামাউন্ট, কোলম্বিয়া, তো তাদের একটা 16 মিলিমিটার লাইব্রেরি ছিল এখানে। মানে সব সব জায়গাতেই ছিল, মানে মুম্বাইতেও একটা ছিল, ছিল কলকাতাতেও ছিল। তো সেখানকার ক্যাটালগুলো বাবার হাতে আসতো আর কি, বাবা জোগাড় করতেন। এবং সেখান থেকে ছবি বাছাই হতো যে আমার জন্মদিনে কি ছবি দেখানো হবে। গোড়ার দিকে তোমার তোমার মেইনলি কার্টুনস, যেটা আমি বলছিলাম। তারপরে তো তোমার একটু যেটা হলো, চ্যাপলিন ট্যাপলিন চলে এলো, তারপরে অন্যান্য হলিউডের সব কমেডিজ চলে এলো ইত্যাদি, সেসব সব চলে এলো। তারপর একটা যেটা হতো, মানে বাবার ইউনিট মেম্বার্স এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব মিলিয়ে টিলিয়ে একটা খাওয়া দাওয়া হতো আমাদের। আমার জন্ম হচ্ছে লেক অ্যাভিনিউতে, হ্যাঁ। 31 লেক অ্যাভিনিউ, সেটা তো তুমি আমাদের কথাতে অবশ্যই হ্যাঁ, পড়েছো। তো সেখানে আমরা দোতলায় থাকতাম, এবং ওপরে একটা ছাদ ছিল, সেই ছাদে আমাদের একটা মানে বন্দোবস্ত করা হতো। সকলে বসে খাওয়া টাওয়া, সিনেমা দেখা টাকা। আর লেক টেম্পল রোডে একটা সুবিধা ছিল, লেক টেম্পল রোডে আমাদের 3 তলার ফ্ল্যাটটা ছিল, আর ওপরে ছাদ ছিল। কাজে সেই ছাদটা আমাদের ছাদ ছিল আর কি, বুঝতে পারছো? কাজে সেই ছাদে আমরা অনেক কিছু, মানে খেলাধুলা থেকে শুরু করে মানে জন্মদিন পালন ইত্যাদি এইসব সব হতো আর কি। উনি মেনলি বই দিতেন, মেনলি বই দিতেন। মা কার্ড বানাতেন অবশ্যই, বাবা মাঝে মাঝে বানাতেন সময় থাকলে। তো মা অবশ্যই অবশ্যই বানাতেন, ও মার হাতের কাজ অদ্ভুত ছিল, মানে হ্যাঁ, বিশেষ একটা করে উক্তিও আছে বইটার মধ্যে। মানে কার্ড তৈরি করা, আঁকা ঝোঁকার দিক থেকে, প্লাস ওই যেটা গিফট র্যাপ বলে, যেটা হুম। মানে একটা মানে উপহারকে ভালোভাবে জিনিসটাকে এ করা। তো আহ, তো সেটা ভীষণ ভালো করতেন আর কি। আমার কোনোটাই, আমার দুটোই মোটামুটি আমার আমার ক্রিকেটটা আমি বেশি দেখেছি, এইটুকু আমি বলতে পারি। না ছোটবেলা আমি খুব একটা খেলার পার্টি ছিলাম না।
তবে আমি যেটা খেলতাম সেটা আমাদের বাড়িতে একটা টেবিল টেনিসের একটা কিছু এসেছিল, আর ব্যাডমিন্টনটা আমরা মোটামুটি শীতকাল টিতকাল হলে ব্যাডমিন্টনটা খেলা হতো। এই দুটো আমার মনে পড়ছে, এই দুটো আমি খেলেছি, কিন্তু আমি কোনোদিন ক্রিকেট বা ফুটবল খেলিনি, দেখেছি, খেলিনি। পথের পাঁচালী দেখার অভিজ্ঞতা তো খুব মজার। মানে পথের পাঁচালী যখন রিলিজ করে তখন আমার বয়স 2 বছর, কাজেই মার কোলে যাওয়া হয়েছিল। সেটা বোধহয় আমি জানি না, আমাদের কথাতে নিশ্চয়ই আছে যে মার কোলে যাওয়া হয়েছিল। তারপরে মা বোধহয় ভেবেছিলেন যে বেশিক্ষণ অন্ধকার ঘরে থাকাটা একটু বাড়াবাড়ি হবে, উনি ইন্টারভেলে আমাকে নিয়ে এসেছিলেন। তখন আমি নাকি বলেছিলাম যে মা অপু দেখব, কাজেই সেটা আমার মনে নেই, কিন্তু সেটা আমি শুনে আসছি যে আমি নাকি বাড়িতে ফিরেই বলেছিলাম। কাজে এটা হচ্ছে প্রথম প্রথম দেখার অভিজ্ঞতা। তো তারপরে তো পথের পাঁচালী যে আমি রিলিজের সময় আর কি করে দেখবো বলো, মানে ওখানে তো দেখা সম্ভব নয়, বা প্রথম কয়েকটা ছবি বিশেষ করে। কিন্তু আমার শুটিংটা দেখার মানে শুটিং শুটিং অবশ্যই আমি পথের পাঁচালীর শুটিংয়ে গেছি, মানে এর কোলে ওর কোলে থেকেছি। এবং মানে তখন যে কি হচ্ছে জানিনি, তখন মনে হচ্ছিল একটা পিকনিক হচ্ছে বা এ হচ্ছে, কারণ সব চেনাশোনা লোক, মানে আমাদের ইউনিট মেম্বার্স তো কোনো কোনো বাড়িতে আসতেনি, কাজে এইসব চেনাশোনা, প্লাস যে কাস্ট ছিল করুণা বন্দ্যোপাধ্যায় এবং রিঙ্কি, তো এরা তো সবই খুবই কাছের মানুষ ছিলেন। কাজেই বেশ মজাই লাগতো, কিন্তু কি হচ্ছে বুঝতে পারতাম না। আর যেটা যেটা একটা খুব মজা লাগতো সেটা হচ্ছে যে ওই গড়পার মানে ওই বড়ালের যে তোমার ওই বাড়িটা, মানে সেই সেই বাড়ি থেকে দূরে একটা ট্রেন লাইন ছিল, এবং সেখানে সেই তখন তো স্টিম ট্রেন, তখন তো অন্য ট্রেন নয়, স্টিম ট্রেন আছে, সেটা আমাকে ভীষণ ফ্যাসিনেট করতো, যে একটা ভীষণ একটা ট্রেন যাচ্ছে দিক থেকে। তো এরকম কিছু কিছু কিরকম স্মৃতি আমার মনে আছে আর কি। আর তারপরে আমি তো খুব রেগুলারলি শুটিংয়ে যেতাম, মানে পরশ পাথরটা আমার বিশেষ করে মনে আছে, বিশেষ করে কিচিলুর সেই বিখ্যাত পার্টির দৃশ্যটা আমার মনে আছে, যেখানে তুলসীবাবু দু হাতে সেই শ্যাম্পেনের গেলাস টেলাস নিয়েছে, এবং এবং তখন তো জানতে পারিনি, কারণ তখন মানে ওই পার্টিতে মানে টালিগঞ্জের একেবারে ক্রিম যাকে বলা যায় তাদের সব ছিলেন আর কি, অভিনেতা অভিনেত্রীরা। তো আমি মানে আমাকে যেটা ভীষণভাবেই ফ্যাসিনেট করতো শুটিংয়ে সেটা হচ্ছে যে ওই যখন ক্রেনটা আসতো, মানে ক্রেনের উপর ক্যামেরা চাপানো হয়েছে, ক্রেনের উপরে সুব্রত মিত্র উঠছেন, বাবা উঠছেন, এবং সেই ক্রেনটাকে নাগরদোলার মতো ওপর নিচ করছে, সেইটা আমাকে ভীষণ মজা লাগতো আর কি। এবং এটা খুব খুব খুবই আর্লি স্মৃতি, পরশ পাথরটা তো খুবই আর্লি, এরকম কিছু স্মৃতি তো আছেই। না, টেপ না, প্রথমত সিমেন্ট জয়েন ছিল। প্রথমত তো ফিল্ম, মানে সেই মুভিওলা বলে একটা যন্ত্র ছিল, যেখানে সে যন্ত্র মানে স্ক্রিনটা ভীষণই ছোট ছিল, মানে পথের পাঁচালীর সময় তো প্রায় প্র্যাকটিক্যালি মানে হুমড়ি খেয়ে দেখতে হচ্ছে যে কি কাটা হচ্ছে সেটা বোঝার জন্য। তো খুবই খুবই কষ্টকর একটা ব্যাপার, মানে কুটির শিল্প যেটাকে বলে আর কি। তো সেটা মানে ফিজিক্যালি ফিল্মটা কাটতে হতো, ফিজিক্যালি ফিল্মটা জয়েন করতে হতো, সেটা সিমেন্ট বলে একটা একটা কেমিক্যাল ছিল যেটা দিয়ে মানে চাঁচতে হতো ফিল্মটাকে, চেঁচে তারপর সেটা মানে তখনও ওই স্প্লাইসার ফাইসার ওসব কিচ্ছু আসেনি, তখন হাতেই করতে হতো। কাজেই পুরো জিনিসটা খুব মানে টাইম কনজিউমিং ছিল, কিন্তু মজাও ছিল। কারণ ফিল্মটা ধরার যে মজা সেটা তো এখন আর নেই। কাজে তুমি যেটা তুলছো বা তুমি যেটার সঙ্গে ভীষণভাবে জড়িত হয়ে পড়েছো, এখন সেটা তুমি তো হাতে ধরতে পারছো না ফিজিক্যালি, কাজে সেটার একটা একটা বাজে ব্যাপার আছেই নিশ্চয়ই। কিন্তু এখন অনেক ফাস্টার হয়ে গেছে, অনেক জিনিসটা স্পিড আপ হয়ে গেছে। তারপরে তো স্প্লাইসার এলো, তারপরে তো অপটিক্যাল ছিল, তারপরে অপটিক্যাল থেকে ম্যাগনেটিক এলো, অনেকগুলো প্রসেস আমরা দেখেছি। এই কারণে আমি বলবো যে মানে আমরা কিন্তু পুরো ব্যাপারটা প্রসেসটা দেখেছি, যে অ্যানালগ থেকে ডিজিটালের যে প্রসেসটা, এবং সেটা আমাদের কাছে একটা বিরাট পাওনা বলে মনে হয় যে আমরা দেখেছি। এবং আমরা এখন ইচ্ছে করলে কিন্তু আমরা ফিল্মে গিয়ে আবার এডিট করতে পারবো, মানে যদি আমাকে বলা হয়, হ্যাঁ, যদি সব শুট হয়, কাজে সেটা সকলে কিন্তু পারবো না, মানে আমরা কয়েকজন পারবো আর কি। যেমন সেদিনই আমি
একটা জায়গায় গিয়ে রিল ফিল ঘোরাচ্ছিলাম, সে একটা আর্কাইভে গিয়ে, তো সেটা ভারী মজা লাগছিল অনেকদিন বাদে। যাই হোক, না শঙ্কু দেখো মানে ফেলুদা যেসব জায়গায় গেছে বাবা সেসব জায়গায় গেছেন, কিন্তু শঙ্কু যেসব জায়গায় গেছে বাবার ইচ্ছে সেসব জায়গায় যাওয়ার কিন্তু যাওয়া হয়ে ওঠে। এখন হ্যাঁ মানে সেটা সেটা একটা মজার ব্যাপার আছে বই কি, যদিও শঙ্কু সত্যজিৎ রায়, ফেলুদাও সত্যজিৎ রায় সব দিক থেকে দেখতে গেলে, কিন্তু জায়গাগুলো তখন খুব কঠিন ছিল, কারণ বাবা ধরো একটা জায়গা বাঁচলেন এবং সেই জায়গার ডিটেল দরকার, যে কারণে একটা সুবিধা ছিল যে বাবার সারা পৃথিবীতে বাবার বন্ধু বান্ধব ছড়িয়ে ছিটিয়ে ছিল, কাজে তখন চিঠি লেখা হতো বন্ধুকে, যে আমি তোমার জায়গায় আমার এক চরিত্রকে ফেলতে চাই, একটা গল্প লিখতে আমার ইচ্ছে রয়েছে, তুমি সমস্ত জিনিস পাঠাও, তোমার ওই পোস্টকার্ড থেকে শুরু করে স্ট্রিট ম্যাপ থেকে শুরু করে এইসব যতটা যা করো, প্লাস এখানে যা রিসার্চ করা সেগুলো তো করতে নেই, মানে তাছাড়া তোমার এটাও ছিল, মানে এনসাইক্লোপিডিয়া তো ছিল, সব ছিল, আর ন্যাশনাল লাইব্রেরি ছিল, তো তাছাড়া বন্ধু বান্ধবদের কাছে চিঠি যেত এবং সেটা তো লং প্রসেস, সে চিঠি যাবে, তারপরে সেই বন্ধু বান্ধবেরা সে বড় প্যাকেটে একটা সব পাঠাবে। তো বাবা বলতেন যে আমার আমার ছবিও দরকার, পোস্টার দরকার, আমাকে তো ইলাস্ট্রেট করতে হবে, মানে আমার গল্প, কাজে সেখানে তোমার ভিজুয়াল রেফারেন্সও প্রচুর চাই, কাজে সেগুলো সব আসতো, কিন্তু কারণ তখন তো আর অন্য কোনো উপায় ছিল না, তখন তো মানে বাবাকে সিধু জাটার কাজটা করতে হতো, আর সেটাই হচ্ছে ব্যাপার। মানে একটা দিক দিয়ে বলতে পারেন যে সত্যজিৎ রায় নিজেই সিধু চাটা ছিলেন। বটে নিশ্চয়ই, সেটাই বা মাইক্রোফট হোমস। না, কারণ প্রথমত ফেলুদা শঙ্কু দুটোই লেখা হয়েছে সিরিজের কথা একদম ভেবে নয়, কারণ ওটা একটা নিছক মানে একটা ডিটেকটিভ ফিকশন একটা লিখলেন, সেরকম ভাবে লেখা হয়েছে, শঙ্কুও সেভাবে লেখা হয়েছে, কিন্তু তারপরে তার যে ফিডব্যাকটা সেটা সাংঘাতিক, মানে এটা উনি বুঝতে পারতেন টেলিফোন এবং চিঠি পেয়ে, তখন তো আর অন্য কোনো প্রসেস ছিল না, কাজেই সেটা উনি জানতে পারতেন যে এরকম ভালো লাগছে, শুধু ছোটদের না বড়দেরও লাগছে, এবং ছোটরা চাইছে এত ছোট গল্প চলবে না, বড় গল্প পেতে হবে, এরকম একটা ব্যাপার, কাজেই তখন মানে বাবা তো ওটা মানে ভেসে গেলেন ওই দিক থেকে আর কি, যে ভেবেছিলেন যে ছোট গল্প লিখে ঠিক আছে, কিন্তু সিরিজ করার কথা পরে অবশ্যই অবশ্যই মাথায় এসছে, এবং হ্যাঁ সেটা মানে যেটা হতো যে ফেলুদাটা উনি সবসময় মানে মোটামুটি যখন উনি কিন্তু কাউকে খুব একটা বলতেন না, মানে জাস্ট এসে বলতেন যে একটা প্লট মাথায় এসছে, এরকম একটা ব্যাপার, তো তারপর উনি লিখতেন, তারপর উনি ফেয়ার করতেন, তারপর উনি মাকে দিতেন ম্যানুস্ক্রিপ্টটা, বিশেষ করে ফেলুদা, সব ম্যানুস্ক্রিপ্টই, কিন্তু ফেলুদাটা দেওয়ার একটা উদ্দেশ্য ছিল, কারণ মা বাবার থেকে অনেক বেশি ডিটেকটিভ ফিকশন পড়েছেন এবং অনেকের লেখা ডিটেকটিভ ফিকশন পড়েছেন, বাবার শুধু ওই দিক থেকে দৌড় ছিল শার্লক হোমস আর পয়রো অবশ্যই, আর কিছুটা মেঘরে, আর খুব যে বেশি উনি উনি সায়েন্স ফিকশন ভীষণ পড়তেন, কিন্তু ডিটেকটিভ ফিকশনটা অত না, যদিও শার্লক হোমস ওর অসম্ভব একটা প্রিয় জিনিস ছিল, তো কাজেই সেটা হতো যে মাকে দিতেন, তারপরে মা নানা রকম সাজেশন দিতেন আর কি, যে তুমি এই মোটিভটা ঠিক করো, এটা একটু ঠিক করো, এই চরিত্রটাকে আরেকটু আরেকটু বেশি আনো গল্পের মধ্যে, এবং বাবা কিন্তু সেগুলো মেনে নিতেন, বিশেষ করে ফেলুদার ক্ষেত্রে তো বটেই, সেটা উনি ভীষণভাবে রিলাই করতেন, আর এরকম এরকম হয়েছে, মেনলি এরকম হয়েছে ইনফরমেশন। দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে মানে বাবা যে দুটো ছবি করেছেন ফেলুদার, সোনার কেল্লার, জয় অপূর্ণা, এটা কিন্তু থ্রিলার, এটা কিন্তু হুডানিক নয়, কারণ বাবা সবসময় মনে করতেন যে হুডানিকটা ফিল্মের পক্ষে খুব একটা জোরদার নয়, টেলিভিশনের পক্ষে ঠিক আছে, কিন্তু ফিল্মে একবার হুডানিকে জেনে গেলে আর সেরকম ভাবে আর কেউ লোকেরা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, আর হয়তো দেখবে না, হ্যাঁ, আর টেলিভিশনে ওয়ান টাইম ভিউইং ইত্যাদি সেটা হয়তো চলে যায়, আহ, কিন্তু এখন আবার সেই যুগটা পাল্টে গেছে, এখন তো হুডানিক লোকেরা ভীষণভাবে নিচ্ছে এবং দেখতে যাচ্ছে, কাজে এটা তুমি কিভাবে বলবে বলো, মানে বাবা একরকম বিশ্বাস করতেন এটা, কিন্তু যে কারণে বাবা কোনোদিন মানে চিড়িয়াখানা তো বাবার করার কথা নয়, এখন উনি যদি নিজে মানে এত লাস্ট মোমেন্টে চিড়িয়াখানাটা বাবার উপর এসে পড়ে আর কি,
বাবা তো শুধু চিত্রনাট্যটা লিখে দিয়েছিলেন। বাবা যদি নিজে চিড়িয়াখানা করতেন তাহলে হয়তো আমি জানি না কিভাবে করতেন, মানে নিজের ইচ্ছেতে যদি চিড়িয়াখানাটা করতেন তাহলে হয়তো হুডানিক ফরম্যাটটা নাও রাখতে পারতেন। সেটা তো এখন আমরা অনুমান করছি আর কি। এই আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ফেলুদা প্রথম ফেলুদা আপনি আছে কিসা কাঠমান্ডুটা, প্রথম ডিরেকশন ফেলুদা। প্রথম ডিরেক্ট, হ্যাঁ প্রথম ডিরেক্ট অবশ্যই। এবার অবশ্যই। চিত্রনাট্যটা আপনার লেখা, না, চিত্রনাট্যটা বাবার লেখা। প্রথম চিত্রনাট্যটা আপনি যে চিত্রনাট্য লেখেন প্রথম, সেটা হচ্ছে বোম্বাই বোম্বাই। সেটা না, আমি টেলিভিশনের জন্য অনেকগুলো চিত্রনাট্য লিখেছিলাম তার আগে। ফেলুদা 30 যেটা হয়েছিল, তারপরে তো বোম্বেটা হলো। হ্যাঁ ফিচার অবশ্যই। ফিল্মে এবার মানে বাক্স রহস্যটা কিছুটা বাবা একটা একটা রাফ একটা মানে করে গেছিলেন, তো সেখান থেকে আমি একটু, তারপরে সমস্ত যা ফেলুদা আমি যা করেছি টেলিভিশনের জন্য সবই চিত্রনাট্য আমার। তারপরে যখন বোম্বেটা থেকে তো বটেই, অবশ্যই সবই, কারণ তখন তো আর বাবা থাকে, বাবা নেই। তখন ফেলুদা পড়ে সেটাকে চিত্রনাট্যতে কনভার্ট করতে, মানে সেই অ্যাপ্রোচটা কিরকম, মানে অ্যাজ এ স্ক্রিন প্লে রাইটার আপনি কিরকম ভাবে সেটাকে ট্যাকেল করতেন? ট্যাকল মানে দেখো, কিসা কাঠমান্ডুমে তো বাবার লেখা, কাজে ওটা তো অরিজিনালি একটা বাংলাতে হওয়ার কথা ছিল, যেটা আলটিমেটলি তো কোনো প্রডিউসার পাওয়া গেল না মানে বাংলার জন্য। বিশেষ করে সোনার কেল্লা, জগন্নাথের পরে কেউ তো এগিয়ে এলেন না। তো যাই হোক, তো সেটা তো আলটিমেটলি হিন্দিতে হলো। তো তারপরে দেখো, যখন টেলিভিশন, তখন আমি দেখলাম যে টেলিভিশন যখন, তখন হুডানিক ফরম্যাটটা রাখা যায়। কাজে তখন যে গল্পটা খুব একটা পাল্টাতে হয়েছে সেটা আমি বলবো না। দেখো, বাবার নিজের গল্প পাল্টাতে পারেন, কিন্তু আমি যদি বাবার গল্প পাল্টাই আমাকে শেষ করে দেবে, বুঝতে পারছো? কাজেই সেটা আমাকে ওই অনেকগুলো জিনিস একটু খেয়াল রাখতে হয়, যে ততদিনে ফেলুদা একটা আইকনিক একটা অদ্ভুত একটা ফিগার হয়ে গেছে, এবং সেখানে পান থেকে চুন খুঁজলে খুব বিপদ। তো কাজেই সেটা আমার মনে হয়েছিল যে টেলিভিশনের জন্য হুডানিক ফরম্যাটটা ডেফিনেটলি, কারণ ওয়ান টাইম ভিউইং হচ্ছে, কোনো অসুবিধা হবে না। আর নেক্সট ভিউইং কবে হবে কেউ জানে না তখন। তো কাজেই আমি যতটা পারি, আর একটা কি সুবিধা জানো তো, মানে বাবা নিজে একজন মানে চিত্রনাট্যকার এবং পরিচালক হওয়ার ফলে গল্পগুলো এত ভিজুয়াল হয়, বেশ কিছু গল্প মানে তুমি যারা একটু সেন্সিটিভ রিডার তারা পড়লেই একটা ছবি মাথায় ভেসে ওঠে, বুঝতে পারছো এখন। কাজে সেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, এবং সেটা যতটা মেলে তোমাদের এই মানে দর্শকের মনে যে ছবিটা রয়েছে তার সঙ্গে আমার ছবিটা যতটা মেলে ততই মঙ্গল আর কি, এই হচ্ছে ব্যাপার। মানে আমরা একটা জিনিস, মানে আমরা যখন বেড়াতে যাই তার আগে আমার বাবা আমাদের দুজনকে বলেন যে ফেলুদা মানে যেখানে যেখানে যেত আমরা সেরকম সেরকম জায়গায় গেছি, মানে কেদারনাথ যাওয়ার আগে এবার কাণ্ড কেদারনাথ করেছি আমরা, যখন ইলোরা গেছিলাম তখন আমরা কৈলাসে কেলেঙ্কারি করেছিলাম দেখেছি। মানে আমরা ইলোরা, সে হোটেল ইলোরা হোটেল যেটা, সেখানে গিয়ে আমাদের জিজ্ঞাসা করেছি মানে যে কার ইন্সপিরেশনে এসছেন, আমাদের সত্যজিৎ রায়। মানে উনি এমন ভাবে লিখতেন জিনিসটা, মানে একটা ভিভিড মানে ফটোগ্রাফিক একটা জিনিস উনি মানে লেখার ছলে। হলে যেটা সুবিধা হয় আর কি, যে তুমি ভিজুয়াল মানে ডেসক্রিপটিভ ব্যাপারটাও খুব একটা ইন্টারেস্টিং হয়ে যায়। আর মানে অনেকে তো বাবার ফেলুদাটা গাইড বুক হিসেবে নিয়ে দেখতে গেছে জায়গাগুলো, সেটাও তো হয়েছে। এবং যেটা বিশেষ করে বলা যায় সোনার কেল্লার ক্ষেত্রে, সোনার কেল্লা একটা রিজনাল ফিল্ম হওয়া সত্ত্বেও ওই জায়গার যে পপুলারিটি সেটা তো সোনার কেল্লার জন্য হয়েছে, অন্য কোনো কারণ নেই। ফরম্যাটে দেখো সন্দেশ এখন অনিয়মিত হয়ে গেছে, বেরোচ্ছে অনিয়মিত হয়ে গেছে। বোধহয় এখন বছরে বোধহয় কেন বলবো 5টার বেশি সংখ্যা পার করা কঠিন হয়ে পড়ছে। এবং আমাদের যা চলে পুজো সংখ্যার সেল থেকে, পুজো সংখ্যার বিজ্ঞাপন থেকে বাকিটা চলে, কারণ আমাদের আলাদা করে কোনো সেট আপ নেই, কোনো টিম নেই, এবং সেই টিম আমরা অ্যাফোর্ডও করতে পারবো না। মানে আমরা যে যার অন্যান্য কাজ করে তারপর সন্দেশকে দেখা হয়। এবং এখন ফর্চুনেটলি বেশ কিছু ছেলেপুলেরা এসে গেছে যারা মোটামুটি দেখছে সন্দেশটাকে। মানে ওই আর কি, মানে ভালো মন্দ মিশিয়ে আর এটাই হচ্ছে। আর প্রথমত আরেকটা যেটা হচ্ছে, পড়ার অভ্যেসটা কমে গেছে,
এবং মানে এখন লেখাও যে সেরকম খুব ভালো লেখা হচ্ছে তাও নয়। মানে আমি তো মোটামুটি সব লেখা পড়ি, সেটা মানে আগের লেখার মধ্যে যে মজাটা ছিল, যে অদ্ভুত একটা চমক ছিল, সেটা এখনকার গল্পে আর বিশেষ পাই না। তো কাজেই অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, কিন্তু চলছে এবং দেখি কতদিন চলে। সন্দেশে আপনি একটা লেখা আপনার পড়েছিলাম হচ্ছে যতদূর মনে হচ্ছে একটা ফিল্ম রিভিউ লিখেছিলেন সন্দেশে অনেক আগে। আমি ফিল্ম মেকিং নিয়ে প্রচুর লিখেছি, মানে প্রচুর ফিল্ম মেকিং নিয়ে লিখেছি, ইনফ্যাক্ট কমিক্স নিয়েও লিখেছি। লিখেছে সন্দেশ, এবার ফিল্ম নিয়ে তো লিখেইছি, অবশ্যই লিখেছি। কিং কং যতদূর মনে হচ্ছে অবশ্যই অবশ্যই একটা বই বেরিয়েছিল আনন্দ থেকে আপনারই সম্পাদনা করা সন্দেশের সবকটা লেখা টেখা নিয়ে একটা বই সেটা বাবার ছিল সেরা সন্দেশ, তার মধ্যে কম ছিল। সেরা সন্দেশ। হ্যাঁ, সেরা সন্দেশ। অবশ্যই। আবার আরেকটা প্রশ্ন আছে যে আপনি বললেন এখন অ্যাটেনশন স্প্যান কমে গেছে, লোকের হাতে ফোন চলে এসেছে, আর লেখাও অত ভালো আসে না, অত পড়ার মনোযোগও কেউ দেয় না। এবার আমরা একটুখানি একটা ফিকশনাল জিনিস ভাবি, যদি সত্যজিৎ রায়ের সময় ফোন আসতো তাহলে উনি কিভাবে ওটা চ্যানেলাইজ করতেন, বা আপনি আপনার সিনেমা এখন আপনি ফোন দেখান কিভাবে উনি পাঠাচ্ছেন, টেক্সট করে দিন একটা ডায়লগ আছে, সত্যজিৎ রায় কিভাবে ওটা চ্যানেলাইজ করতো ফোনটাকে? আমার মনে হয় এইভাবেই করতেন, যেভাবে মানে জিনিসটা এখন একটা নেশার জায়গায় যাতে না চলে যায়, সেটাই হচ্ছে ব্যাপার। আমার এটাই বক্তব্য যে আমরা টেকনোলজি অবশ্যই আনবো, কারণ আমরা যা ফেলুদা করছি সবই আমরা ধরে নিচ্ছি যে সময় ঘটনাটা ঘটছে সে সময় আমরা ছবিটা তুলছি আর কি, সেই সময়। কারণ তা না হলে ফেলুদার যুগে ফিরে যাওয়াটা আমাদের খুব মুশকিল, তাহলে রাস্তাঘাট দেখানো যায় না। কারণ রাস্তাঘাট এখন 2-3 বছরের মধ্যে যা পাল্টে গেছে, এটা দেখানো খুব কঠিন। গাড়ি ফাড়ি পাল্টে গেছে, পুরো স্কাইলাইন টোপোগ্রাফি পাল্টে গেছে। কাজেই তো আমাদের সেইভাবেই আমাদের খুব ডিসক্রিটলি একটু একটু করে টেকনোলজিটাকে ঢোকানো হচ্ছে, কিন্তু সিধুজাটা থাকবে। কারণ নেট যে সবসময় রিলায়েবল তা কিন্তু নয়। আমি নিজে গিয়ে হাড়ে হাড়ে বুঝেছি যে মানে যাই হোক, বিভিন্ন সোর্স থেকে দেখলাম যে এটা একরকম বলছে, ওটা আরেক রকম বলছে। কাজেই হ্যাঁ, কিছু কিছু জিনিস নিশ্চয়ই মানে অবশ্যই মানে সিধুজাটার পরিবর্তে সেটা তো হতেই পারে, কিন্তু কিছু কিছু জিনিস আমার মনে হয় সিধুজাটার কাছে যাওয়াটাই ভালো। হ্যাঁ, সেটা হ্যাঁ, মানে আমি আমি গিয়ে দেখেছি যে নানা রকম জিনিস রয়েছে, মানে এটা খুব একটা রিলাই করা যাচ্ছে না। যেমন মানে বিশেষ করে উইকিপিডিয়া তো রয়েইছে, যেগুলো একজন হঠাৎ এসে বললো এই যে তোমার পেজ, তুমি কি এই ছবিগুলো কবে করলে বাবা, আমাকে জিজ্ঞেস করছে। তো যাই হোক, তো কাজে সব রিলায়েবল নয়, শুধু যেটা লং। সব সব গল্পেই আমরা পড়ছি সিধুজাটা মানে ফেলুদার কিছু হলেই সিধুজাটার কাছে চলে যাচ্ছে। মানে গোলকধাম রহস্যে যেরকম উনি জানতেন না যে ওই লোকটা কে, ওই যে সে সহকারী যে সায়েন্টিস্টটা ছিল সে জানতো না। পরে আবার সিধুজাটা ফোন করে বলছে একজনের নাম পেয়েছি, এটা কি সে কি নাম জানি না, কিন্তু কিন্তু সেটা অনেক সময় দেখো, মানে বিশেষ করে গোরস্থানে সাবধান টাবধান এরকম নাম তো নেটে নাও থাকতে পারে, মানে তো সেটা ফর্চুনেটলি ওখানে গিয়ে জানা যাচ্ছে এবং সিধুজাটার কাছে জানা যাচ্ছে। যাই হোক, এসব তো আছেই। না না, বাবা চলে যাওয়ার পর আমাকে কিছু কিছু ডিজাইন করতে হয়েছে, এবং যেটা যেটা হয়েছিল, হ্যাঁ, আমার গ্রাফিক ডিজাইনের প্রতি একটা ছিল একটু। আমার দুটো ব্যাপারে একটু ইন্টারেস্ট ছিল, একটা হচ্ছে পোস্ট প্রোডাকশন, আর একটা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং। এবং একবার যেটা হলো যে হীরক রাজার দেশের সময় মানে তখন মানে বাবাই তো সমস্ত বিজ্ঞাপন সবই তো, পোস্টার সবই উনি ডিজাইন করতেন। তো সেখানে হীরক রাজার দেশে একটা লোগো উনি করেছেন, লোগোটা ফিনিশ করার ওর সময় ছিল না। তো যিনি তখন মানে করছেন আর কি, ডিজাইনিংটা করছেন, তো তার আসার কথা ছিল, বাবার রাফটা নিয়ে গিয়ে উনি একটা ফিনিশ ড্রয়িং করে বাবাকে দেখাবেন, রিলিজ এগিয়ে আসছে, লোগো তখনও হয়নি। কাজেই আর ওই ভদ্রলোকের আর কোনো পাত্তা নেই। তো উনি দেখলাম ভীষণ চিন্তিত রয়েছেন, কারণ অন্য কাজও করতে পারছেন না, এটাকেও ছাড়তে পারছেন না, কিরকম একটা অদ্ভুত অবস্থা।
তখন তখন আমি সাজেস্ট করলাম যে তুমি আমাকে যদি এটা এটা আমি যদি করে দিই তাহলে তোমার কোনো আপত্তি আছে? তো আমি বললাম না, তুমি করো। তো ওটা আমি করে দিলাম। ওটা করে দিয়ে তারপর যেটা হলো যে মানে ওই ভদ্রলোকের চাকরি গেল আর কি। তো এরকম একটা ব্যাপার হলো। পরে অবশ্য কাজ করেছেন, যাই হোক এটা বলাটা ঠিক হবে না। কিন্তু প্রচুর তারপর উনি যেটা করলেন যে তারপর বললেন যে আমি বেসিক জিনিসটা করে দিচ্ছি, তুমি ওটাকে, কারণ তখন কিন্তু সব বড় সাইজে করতে হতো। তখন যদি 30-40 একটা 30 ইঞ্চি বা 40 ইঞ্চির কাজ হয় তাহলে তোমাকে সেটা ফিজিক্যালি করতে হতো। ডিজিটাল এখন যেরকম ছোট করে বড় করে নেওয়া যায়, তো সেরকম তো ছিল না। কাজেই তখন সেটা আমার উপর ভার পড়লো এবং আমি খুব খুশি মনে ওটা করেছিলাম, যে ভালো লেগেছিল যে একটা একটা বাবার ছবির সঙ্গে এইভাবে জড়িত থাকতে পারছি। কাজেই পরের দিকে সব বুকলেটগুলো আমার করা, এবং মানে পোস্টার, বাবা মেন পোস্টারগুলো করে দিতেন। তারপর ফ্লাইং পোস্টার যেগুলো ওইসব তোমার দেয়ালে টেয়ালে পড়তো, সেগুলো সেগুলো আমার উপর ভার পড়েছিল। কাজে সেটা আমার খুব একটা এক্সাইটিং পিরিয়ড আর কি। যে বাবার সঙ্গে বসে সিনেমা, বাবার সঙ্গে বসে, হ্যাঁ সিনেমা আমি দেখেছি, নিশ্চয়ই দেখেছি, অনেকে মিলে দেখেছি, বাবাও ছিলেন, মানে একদম বাবার সঙ্গে বসে। সেটা একটা ছবি আমার মনে পড়ছে, সেটা তখন সেদিন মা যেতে পারেননি, আমরা গ্লোবে একটা ছবি দেখেছিলাম বহুকাল আগে, ফোর ক্লাউন্স বলে একটা ছবি, যেটা তোমার এখন তুমি টরেন্ট ফরেন্ট ইত্যাদি এসব জায়গায় নিশ্চয়ই ইনফরমেশন পেয়ে যাবে। এটা হচ্ছে তোমার ওই চ্যাপলিন, লরেন হার্ডি, বাস্টার কিটন, এই এদের নিয়ে আর কি শর্ট ফিল্মসগুলো একটা কম্পাইলেশন করে একটা ফিল্ম, দারুণ ছবি। এবং সেখানে মানে সেই বাস্টার কিটনের আহ, একটা দারুণ ছবি ছিল সেভেন চান্সেস বলে। তো সেখানে মানে প্রথম মানে আমার একটু অপ্রস্তুতি করছিল, বাবা এখন হা 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 করে সে এমন সে হাসছিলেন সে ওই গলায়, যে আমার একটু অপ্রস্তুতের অবস্থা। তো হ্যাঁ সেটা আছে। আর এমনি জেনারেলি আমরা খুব একটা মানে কয়েকজন মিলে আমরা, আমি, মা, বাবা, আর আমার হয়তো এক দিদি ছিলেন তখন, মানে মাস্তুতো দিদি আর কি, তাদের একটা গ্রুপের সঙ্গে ফ্যামিলির সঙ্গে যাওয়া হতো আর কি। তারপরে সিনেমাটা দেখার পর বাবার সাথে আলোচনা হতো যে এটা কি বাবার সঙ্গে আলোচনা মানে না সেরকম ভাবে কিছু আমার তো মনে পড়ছে না, কিন্তু পরে বড় হয়ে নিশ্চয়ই হ্যাঁ বড় হতো। হ্যাঁ হতো, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই হতো। তারপরে তো আস্তে আস্তে অনেকগুলো জিনিস এসে গেল, তারপর ভিএইচএস এসে গেল ইত্যাদি, সেসব তো এসেই গেল, সেসব পিরিয়ড তো দারুণ পিরিয়ড, এই ব্যাপারটা এসে গেল। মানে তখন উনি ভীষণ এক্সাইটেড হয়ে গেলেন যে কোথায় কি ছবি পাওয়া যায়, ওর দেখা পুরোনো ছবিগুলো যদি পাওয়া যায়, আবার যদি ঘরে বসে দেখা যায়, এবং সেটা একটা ভীষণ একটা একটা মজার ব্যাপার এসে গেল। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ইউএসআইএস আর ব্রিটিশ কাউন্সিল। ইউএসআইএস এ পেয়েছো? তো ইউএসআইএস এ প্রচুর, মানে ইউএসআইএস এ মানে এরা সব বড় কর্তারা মাঝে মধ্যে এই বাড়িতে আসতেন যে আমরা একটা রেট্রোস্পেক্টিভ করতে চাই, কার রেট্রোস্পেক্টিভ করবো ইত্যাদি, সেরকম একটা ব্যাপার। তো সেটা বাবা অনেক রকমের সাজেশন দিতেন। তো সেভাবে তো প্রচুর ছবি দেখা হতো আমাদের। অনেক সময় যেটা হয়েছে যে বাবা যেতে পারেননি, ওরা বাড়িতে এসে প্রজেক্টরে ছবিটা দেখিয়ে গেছে, তখন প্রজেক্টরের যুগ, তখন তোমার তখনও ভিএইচএস আসেন। তো কাজেই সেরকমও হয়েছে, কাজেই সেরকম প্রচুর আছে, ঘটনা আছে। আমার দিব্যি লেগেছিল। না মানে আসলে ওখানে একটা মজা আছে, জানো তো, মানে একটা পয়েন্টে তুমি ছবির সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ছো, মানে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছো, শুটিংও দেখছো, এডিটিংও দেখছো, ছবিও তুলছো, আর তখন একটা আলাদা এক্সাইটমেন্ট এসে যে দারুণ ব্যাপার। এরকম একটা তখন আর বইটই বইটই আর তখন আর নেই, তখন ছবিটা এসে গেছে। হ্যাঁ ওটা একটা অদ্ভুত অদ্ভুত চরিত্র, ওরকম চরিত্র আর হবেও না, আর ওরকম আমি দেখিও নি। কাজেই দারুণ মানে সব দিক থেকেই। আর যেটা হতো যে এমনভাবে বাবার ইউনিটের সঙ্গে উনি মিশে গেলেন যে যে ছবিতে উনি নেই সেই ছবিতেও কিন্তু বাবা ওকে নিয়ে যেতেন, মানে বিশেষ করে ভিড় সামলানোর জন্যে, বা মানে ইনফ্যাক্ট উনি উনি কুলিগিরিও করেছেন আমাদের আমাদের ইউনিটে, এবং সেটা উনি খুব খুশি মনেই করেছেন।
অসাধারণ একটা পার্সোনালিটি, অসাধারণ পার্সোনালিটি। পিকচারে যখন আপনি ওনাকে কাজ করেন তখন ডিরেক্ট কামু মুখার্জিকে ডিরেক্ট করার অভিজ্ঞতা কিরকম? কারণ উনি কি খুব ইম্প্রোভাইজ করতেন না যেরকম আপনি বলতেন সেরকম? না, ইম্প্রোভাইজ না, মানে উনি মানে প্রথমত ওই লোকটাকে চিনতে হবে, ওই লোকটাকে না চিনলে কিন্তু খুব মুশকিল। এবং সেটা সেটা ততদিন আমি চিনে ফেলেছিলাম, কারণ উনি তো আমাদের ছবি চারুলতা থেকে কাজ করছেন, কাজেই তারপরে ভীষণ একটা মানে অদ্ভুত একটা হয়ে গেল, একটা অ্যাটাচমেন্ট এসে গেল আর কি আমাদের ইউনিটের সঙ্গে, আমাদের পরিবারের সঙ্গে, রায় পরিবারের সঙ্গে। কিন্তু ততদিনে আমি কামু কাকু জানি তো কামু কাকু কতটা কি করতে পারেন কি পারেন, এবং তারপরে খুব শুনে আশ্চর্য হয়েছিলেন যে উনি জার্নিও করতে পারেন। এবং সেটা খুব আমার কাছে অদ্ভুত লেগেছিল যে জাগলিং চট করে এরকম যে তুমি বলো হ্যাঁ পারি, আমি 3 বল অবধি করতে পারি, তুমি যদি বলো 4 বল তাহলে ঠিক আছে, আমাকে 2 মাস সময় দাও, এরকম একটা ব্যাপার। কাজে এটা খুব অদ্ভুত, সব অভিনেতার কাছ থেকে কিন্তু এরকম জিনিস পাওয়া যায় না। মানে তুমি যা চাইছো সেটা উনি জানেন অলরেডি, এবং ম্যাজিক তো জানেনই অনেক। ম্যাজিক যেটা সোনার কেল্লা তো দেখানো ছিল, সিগারেটের ব্যাপারটা এবং দেশলা মানে কয়েনের ব্যাপারটা, যে এগুলো উনি ভীষণভাবে জানতেন। এবং মানে অদ্ভুত অদ্ভুত লোক ছিল, অদ্ভুত লোক ছিল। তবে মুশকিল হচ্ছে অধিকাংশ ওর মানে যেগুলো জোকস আমরা বলি সেগুলো অধিকাংশ বলা যাবে না তোমাদের, এটাই হচ্ছে ব্যাপার। এটা দারুণ, মানে ওকে আমি সত্যি মিস করি, সত্যি মিস করি। এতদিনের একটা সম্পর্ক, মানে হ্যাঁ অদ্ভুত একটা লোক, আর খুব ইনস্ট্যান্ট উইচ যেটাকে বলে না, যে একেবারে তৎক্ষণাৎ একটা মানে সেটা কি করে মাথায় আসতো ভগবান জানে। হ্যাঁ। এখানেই এই সাক্ষাৎকারের সমাপ্তি। পুরো সাক্ষাৎকারটি তোমরা পড়তে চাইলে আমাদের পরের সংখ্যায় চোখ রাখবে, যেটা বেরোতে চলেছে খুব শীঘ্রই সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথকে নিয়ে। সাক্ষাৎকারটি শেষ করার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমার ভাই শ্রেয়ান নাহাকে, যে আমার সাথে প্রশ্ন করছিল, আর আবাহন রয়কে, যে শব্দগ্রহণের দায়িত্বে ছিল। একদম শেষে আমি আবার ধন্যবাদ জানাতে চাই শ্রী সন্দীপ রায় এবং তার পরিবারকে, আমাদেরকে তাদের ব্যস্ত জীবন থেকে এইটুকু সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।